মার্কিন ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী। আগামী সপ্তাহেই আসবে প্রতিনিধি দল। প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের দূত সার্জিও গরের বৈঠক। We have seen some of that already come out this week. We have lowered our travel advisory for Bangladesh, encouraging people to come here, both as tourists, but also as an investment climate. বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সুসম্পর্ক রয়েছে, সেই সম্পর্কটাকে একটা ডিপ এন্ড ইকোনমিক টাইজের মাধ্যমে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ সহ ৫০ দেশের ভিসা নীতিতে পরিবর্তন আনছে যুক্তরাষ্ট্র। সোমবার থেকে কার্যকর অবৈধ প্রবাসী কমানোর চেষ্টা। আরব আমিরাতে ভিসা বাতিলের বিপাকে প্রবাসী বাংলাদেশিরা। ক্ষতিগ্রস্তদের তথ্য সংগ্রহে বিশেষ হটলাইন চালু করল দূতাবাস। স্বাগত প্রবাসের সংবাদের সঙ্গে আছি শাহরিয়ার অঙ্কুর। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ফলপ্রসূ বৈঠক হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সরকার প্রধানের সাথে বৈঠক শেষে সব কথা জানান তিনি। বলেন, মার্কিন ব্যবসায়ীরা বাংলাদেশের কৃষি, শিল্প ও আইটি সেক্টরে বিনিয়োগে আগ্রহী। বিনিয়োগ সম্ভাবনা যাচাই আগামী সপ্তাহে ঢাকা আসবেন যুক্তরাষ্ট্রের ব্যবসায়িক প্রতিনিধি দল। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর। সকালে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়। বৈঠক শেষে সার্জিও গর বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। We just finished a very good meeting with the Honorable Prime Minister right here in his office. The United States holds the Prime Minister in the highest regards. We have a lot of potential, as we discussed. We have seen some of that already come out this week. We have lowered our travel advisory for Bangladesh, encouraging people to come here, both as tourists, but also as an investment climate. মার্কিন ব্যবসায়ীরা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী। আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের ব্যবসায়িক প্রতিনিধি দল ঢাকা সফর করবে বলে জানান তিনি। Just next week, we're going to have a delegation visiting of U.S. companies that are looking to invest in Bangladesh. And the message that we want to make sure that gets out there between our two sides is that there's incredible potential. And whether that relates to the pharma industry, whether that relates to IT, there's a lot that the United States and Bangladesh can do together. And we look forward on building on that and taking it to the next level. 3 দিনের সফরে বৃহস্পতিবার ঢাকায় আসেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। আমদানি রপ্তানি সহজ করতে ব্যবসায়ীদের পরামর্শে বন্দর ও বিমানবন্দর 24 ঘন্টা খোলা রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর কার্যালয়ে দেশের বেসরকারি খাতের বিদ্যমান সমস্যা, জ্বালানি সংকট এবং বিনিয়োগ পরিবেশ উন্নয়ন নিয়ে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী। বৈঠকে বেসরকারি খাতের বর্তমান পরিস্থিতি, শিল্প কারখানার বিভিন্ন প্রতিবন্ধকতা এবং উত্তরণের উপায় নিয়ে ব্যবসায়ীদের মতামত জানতে চান প্রধানমন্ত্রী। এ সময় বন্ধ হয়ে যাওয়া কলকারখানা পুনরায় চালু করা, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড গতিশীল করতে ব্যবসায়ী মহলের সহযোগিতা চান সরকার প্রধান। বাংলাদেশ সহ ৫০ দেশের নাগরিকদের জন্য ভিসা নীতিতে বড় পরিবর্তন আনছে যুক্তরাষ্ট্র। B1 ও B2 ভিসায় আবেদনকারীর ঝুঁকি বিবেচনায় কনসুলার কর্মকর্তা সর্বোচ্চ $20,000 পর্যন্ত বন্ড বা জামানত চাইতে পারবেন। 3 আগস্ট থেকে কার্যকর হওয়া এ নীতির লক্ষ্য ভিসার মেয়াদ শেষে অবৈধভাবে যুক্তরাষ্ট্রে থেকে যাওয়ার প্রবণতা কমাবে। উন্নত শিক্ষা, উন্নত চিকিৎসা, ব্যবসা, পর্যটন কিংবা নতুন সুযোগের খোঁজে বিশ্বজুড়ে কোটি মানুষের কাঙ্ক্ষিত গন্তব্য যুক্তরাষ্ট্র। তাই মার্কিন ভিসা পাওয়াও অনেকের কাছে স্বপ্নের মতো। আর সেই পথই এবার আরো কঠিন করছে ওয়াশিংটন। বাংলাদেশ সহ বিশ্বের 50টি দেশের নাগরিকদের জন্য ভ্রমণ ও ব্যবসায়িক ভিসায় সর্বোচ্চ $20,000 পর্যন্ত বন্ড বা জামানত ব্যবস্থা স্থায়ী করেছে ট্রাম্প প্রশাসন। নতুন নিয়ম শুধু B1 ব্যবসায়িক ও B2 পর্যটন ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হবে, তবে এটি সবার জন্য বাধ্যতামূলক নয়। আবেদনকারীর আর্থিক সক্ষমতা, চাকরি, ভ্রমণের ইতিহাস ও অন্যান্য ঝুঁকি বিবেচনা করে প্রয়োজন হলে কনসুলারের কর্মকর্তারা $10,000 বা সর্বোচ্চ $20,000 পর্যন্ত বন্ড চাইতে পারবেন।
আগে পরীক্ষামূলক কর্মসূচিতে 5, 10 ও $15,000 তিনটি ধাপ থাকলেও নতুন নীতিতে $5,000 বিকল্প বাদ দেওয়া হয়েছে। 3 আগস্ট থেকে কার্যকর হওয়া এই ব্যবস্থার আওতায় রয়েছে বাংলাদেশ, নেপাল ও ভুটান সহ মোট 50টি দেশ। মার্কিন প্রশাসনের দাবি, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও যুক্তরাষ্ট্রে অবৈধভাবে থেকে যাওয়ার প্রবণতা কমাতেই এই সিদ্ধান্ত। তবে অভিবাসন অধিকার কর্মীদের অভিযোগ, এতে বৈধ ভ্রমণকারী ও ব্যবসায়ীদের উপর অতিরিক্ত আর্থিক চাপ তৈরি হবে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। সংযুক্ত আরব আমিরাতে সাম্প্রতিক সময়ে ভিসা বাতিলের ঘটনায় ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের তথ্য সংগ্রহ শুরু করেছে বাংলাদেশ দূতাবাস আবুধাবি। এজন্য নির্ধারিত পদ্ধতিতে প্রয়োজনীয় তথ্য জমা দিতে অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি প্রবাসীদের সহায়তায় আবুধাবি দূতাবাস ও দুবাইয়ের বাংলাদেশ কনসুলেট পৃথক হটলাইন চালু করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত আমিরাতে 626 জন বাংলাদেশির ভিসা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়েছে। আন্তঃ মন্ত্রণালয় সভা শেষে তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। তিনি বলেন, ভিসা নবায়ন প্রক্রিয়া দ্রুত সম্পূর্ণ করতে বাংলাদেশ দূতাবাস সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত সমন্বয় করছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের প্রয়োজনীয় সহায়তা দেওয়ার উদ্যোগও অব্যাহত রয়েছে। ভিসা বাতিলের সমস্যায় থাকা সবাইকে দ্রুত দূতাবাসের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় তথ্য জমা দেওয়ার আহ্বান জানিয়েছে সরকার। প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে দিল্লির যন্তর মন্তরে শিক্ষার্থী বিক্ষোভে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে লক্ষ্য করে অশালীন মন্তব্যের অভিযোগে 25 বছর বয়সী এক নারীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এ ঘটনাকে ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে এক ভিডিও বার্তায় মোদী বলেন, ছাত্র বিক্ষোভকারীদের শাস্তি দিয়ে সংকটের সমাধান হবে না। তিনি সংযম, সহনশীলতা ও ক্ষমা প্রদর্শনের আহ্বান জানান। प्रकार की भाषा कैसे बोल सकती है? গালিগালাজ করে কোনো কিছুর সমাধান হয় না। আসুন বিপদগামীদের পথ দেখাই, একসঙ্গে কাজ করি, ভারতের জন্য কাজ করি। गुमराह बच्चे हैं, उनको राह दिखाना। বাংলাদেশ সহ প্রতিবেশী দেশ থেকে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি ও খ্রিস্টানরা অনুপ্রবেশকারী নন, তারা শরণার্থী, এমন মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার 16তম ডিজিটাল জনগণনার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, 2014 31 ডিসেম্বরের আগে ধর্মীয় নিপীড়ন বা প্রাণ বাঁচাতে ভারতে আসা এসব শরণার্থীর বিরুদ্ধে কোনো মামলা করা যাবে না। তবে অবৈধ অনুপ্রবেশকারীদের আইনি প্রক্রিয়ায় শনাক্ত করে ফেরত পাঠানো হবে বলেও জানান তিনি। একই দিন পশ্চিমবঙ্গে শুরু হয়েছে ভারতের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল জনগণনা। স্পেনের আঞ্চলিক অখণ্ডতায় আঘাত করছে মানব পাচার চক্র। অবৈধ অনুপ্রবেশকারীদের ঢল নামার পর এমন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ। দুদিন আগে হঠাৎ করেই একদিনেই মরক্কো থেকে স্পেনের সিউতা দ্বীপে অনুপ্রবেশ করে 60,000 অভিবাসন প্রত্যাশী। এ যাত্রায় প্রাণ হারান অন্তত 57 জন। ইউরোপীয় ইউনিয়নের একমাত্র স্থল সীমান্ত সিউতা তারাহাল ক্রসিং খুলে দেওয়া হয়েছে। এই ক্রসিং দিয়ে অনুপ্রবেশকারীদের মরক্কো ফেরত পাঠাচ্ছে নিরাপত্তা বাহিনী। মাত্র 24 ঘন্টায় মরক্কো থেকে স্পেনের সেউতায় প্রবেশ করে অন্তত 60,000 অভিবাসী। তবে ভাগ্য সহায় হয়নি তাদের, উল্টো সমুদ্রে ডুবে সীমান্তে পদদলিত হয়ে প্রাণ গেছে অনেকের। ভালো জীবনের আশায় আমরা এসেছিলাম, কিন্তু এখানে শুধু ক্ষুধা আর দুর্দশা পেয়েছি। আমার মায়ের কাছে স্পেন যেতে চেয়েছিলাম, এখন সব রাস্তা বন্ধ। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, এটি অভিবাসী সংকট নয়, বরং সীমান্ত আইন লঙ্ঘন। এতে ঘটনায় জড়িত মানব পাচারকারী চক্র ও উস্কানিদাতাদের আইনের আওতায় আনার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এই সংকটের জন্য স্পেনের শিথিল আইন ও দুর্বল সীমান্ত ব্যবস্থাপনাকেই দুষছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শিথিল আইন ও দুর্বল সীমান্ত ব্যবস্থাপনায় এমন পরিস্থিতির জন্ম দিয়েছে। উদারনৈতিক রাজনীতি কখনোই সফল বয়ে আনে না। শুধু সেউতা নয়, স্পেনের আরেক স্বায়ত্তশাসিত অঞ্চল মেলিয়াতেও অনুপ্রবেশ ঠেকাতে মরিয়া স্পেনের সীমান্ত রক্ষীরা। নীরব দাস, নিউজ 24।
রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করার দায়িত্ব বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর ছেড়ে দিয়েছেন স্থায়ী কমিটির সদস্যরা। শনিবার রাতে বৈঠক শেষে এমনটা জানান বিএনপি মহাসচিব ও এলজিডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে একাধিক প্রার্থী হলে আলোচনা করে বিশেষ অধিবেশনে সিদ্ধান্ত নেওয়া হবে। এছাড়া স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরের শেষ দিকে আয়োজন করা হবে বলে জানান তিনি। দলের সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল করা, স্থানীয় সরকার নির্বাচন, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সমসাময়িক রাজনৈতিক ইস্যু নিয়ে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে হয় স্থায়ী কমিটির দীর্ঘ বৈঠক। বৈঠক শেষে স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেন, রাষ্ট্রপতি নির্বাচনে একাধিক প্রার্থী হলে আলোচনা করে বিশেষ অধিবেশনে সিদ্ধান্ত নেওয়া হবে। নির্বাচন কমিশন তফসিল ঘোষণা করলে মনোনয়নপত্র বিক্রি হবে, জমা হবে, যাচাই বাছাই হবে। বাছাইয়ের পরে যদি সিঙ্গেল প্রার্থী হয় সেই ক্ষেত্রে আর নির্বাচন করতে হয় না। যদি একাধিক প্রার্থী হয় তাহলে জাতীয় সংসদের জন্য একটা বিশেষ অধিবেশন আহ্বান করার নিয়ম আছে, সেটা মাননীয় স্পিকারের সাথে আলাপ করে নির্বাচন কমিশন সেই দিনটি ঠিক করেন। স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দলের পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে কে প্রার্থী হবেন সেই সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ দায়িত্ব দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেয়া হয়েছে। আমাদের দলের পক্ষ থেকে আমাদের রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থী নির্বাচন, কবে নির্বাচন হবে, সব দায়িত্ব আমাদের দলের চেয়ারম্যান এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উপরে ন্যস্ত করা হয়েছে। এছাড়া স্থানীয় সরকার নির্বাচন চলতি বছরের শেষ দিকে আয়োজনের পূর্ব ঘোষণাও বহাল রয়েছে বলে উল্লেখ করেন তিনি। নাইন আল চিকো, নিউজ 24, ঢাকা। গ্রাফিতি আর্ট দেয়াল লিখনে রক্তাক্ত জুলাইয়ের স্মৃতি। চারুকলা অনুষদের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয় জুড়ে চলছে এই আয়োজন। 3 দিনের এই আয়োজন উদ্বোধন করেন ঢাবি উপাচার্য ডক্টর এএসএম ওবায়দুল ইসলাম। বলেন, ভবিষ্যতে প্রজন্মের কাছে জুলাই আন্দোলনের বার্তা পৌঁছে দিতে হবে। রক্তাক্ত জুলাই, বিক্ষোভ, লাঠিচার্জ, টিয়ারশেল, গুলি, ছাত্র জনতার সুনামিতে ঘটে যায় দেশের পট পরিবর্তন। সেই স্মৃতি এখনো দগদগে। লাখো কোটি মানুষের সেই দ্রোহ ফুটে উঠছে রংতুলির আঁচড়ে। চারুকলার উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয় জুড়ে চলছে গ্রাফিতি অঙ্কন ও দেয়াল লিখন। নতুন প্রজন্ম এটা যখন দেখবে তারা উদ্বুদ্ধ হবে যে আমাদের এরকম দেশে আমাদের এরকম ফ্যাসিবাদ ছিল। সেই সময় যে মানুষের মধ্যে যেই বিপ্লবী উদ্যম ছিল, যে আনন্দটা ছিল, সেটা এখন কাজ করতে এসে আমি ফিল করছি। এই গ্রাফিতিগুলোর মধ্যে ফুটে উঠেছে আমাদের প্রতিবাদটা। এটার মধ্যে আমরা আমাদের প্রতিবাদটা তুলে ধরতে পেরেছি। আয়োজন উদ্বোধন করেন ঢাবি উপাচার্য। আহ্বান জানান সবার কাছে জুলাই আন্দোলনের বার্তা পৌঁছে দেওয়ার। শেখ হাসিনা কোন ধরনের ফ্যাসিস্ট ছিল, আওয়ামী লীগ কেমন ছিল, তারা দেশ থেকে পলায়ন করেছে, তাদের চিহ্নগুলা, তাদের অত্যাচারগুলো যেন মনে রাখতে পারে, অন্তরে দাগ কাটে। এই জন্য এই গ্রাফিতিগুলো দিয়ে তাদের অত্যাচারকে আমরা বোঝাতে চেষ্টা করছি। সোমবার পর্যন্ত ঢাবিতে চলবে এই আয়োজন। মাইদুল ইসলাম, নিউজ 24, ঢাকা। জুলাই আন্দোলন সহ গত 17 বছরে দেশে ঘটে যাওয়া প্রতিটি সাম্প্রদায়িক ঘটনার বিচার নিশ্চিত করতে হবে, এমনটি দাবি জানিয়েছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সম্প্রীতির জুলাই শীর্ষক আলোচনা সভায় এই দাবি জানান তিনি। বলেন, বিচারের অভাবেই এদেশে বারবার সাম্প্রদায়িক ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে। সংখ্যালঘু কার্ড দিয়ে আওয়ামী লীগ প্রতিনিয়ত বিভাজনের চেষ্টা করেছে। পার্শ্ববর্তী দেশেও নানান গুজব ছড়িয়ে সম্প্রীতি বিনষ্টের চেষ্টায় আছে, অভিযোগ করেন এনসিপির আহ্বায়ক নাহিদ। বিচারহীনতার একটা সংস্কৃতি বাংলাদেশে রয়ে গিয়েছে, কারণ কোনো ঘটনারই কখনো বিচার হয় না। আমরা সেটা বিএনপির আমলেও দেখেছি, আওয়ামী লীগের আমলেও তো আরো বেশি দেখেছি। কোনো ঘটনার যেহেতু বিচার হয় না, ফলে এই ঘটনাগুলো বারবার ঘটতে থাকে। যদি গণতন্ত্র শক্তিশালী হয় তাহলে আসলে সাম্প্রদায়িক সম্প্রীতিও শক্তিশালী হবে। আপনি গণতন্ত্র নিশ্চিত না করে আপনি কখনোই সম্প্রীতি নিশ্চিত করতে পারবেন না। রাজধানীর মিরপুর ও ফার্মগেট মেট্রো স্টেশন থেকে বোমা সদৃশ্য বস্তু উদ্ধারের ঘটনাগুলোকে বিচ্ছিন্ন বলে দাবি করেছে পুলিশ। শনিবার বিকালে ডিএমপি মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে আসেন সিটিটিসির অতিরিক্ত পুলিশ কমিশনার। কাউকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান তিনি।
ছুটির দিনের হঠাৎই স্থবির হয়ে পড়ে মিরপুর 10 এবং ফার্মগেট মেট্রো স্টেশন এলাকা। স্টেশনের ভেতরে সন্দেহভাজন বস্তুর উপস্থিতির খবরে ছড়ায় তীব্র আতঙ্ক। পুলিশ আসে কুইক বের হও, স্যারকে জিজ্ঞেস স্যার কাহিনী বলতেছে বোমা পাওয়া গেছে, তাড়াতাড়ি বের হও। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বা সিটিটিসি বম্ব ডিসপোজাল ইউনিট। নিরাপত্তার স্বার্থে চারপাশ ঘিরে রেখে উদ্ধার করা হয় বোমা সদৃশ্য বস্তুগুলো। শুধু মেট্রো স্টেশনই নয়, এর আগে মতিঝিল এবং আশুলিয়ায় ঘটে যাওয়া একই ধরনের ঘটনাগুলো নিয়েও জোর তদন্ত চালাচ্ছে পুলিশ। সবগুলো ঘটনার পেছনে সুনির্দিষ্ট কোনো চক্র কাজ করছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। মেট্রো রেল মিরপুর 10 সেটা হচ্ছে একটি পান, জর্দা ইত্যাদি বস্তু, সেখানে কোনো বিস্ফোরক পাওয়া যায়নি। পাশাপাশি ফার্মগেটে যেটা পাওয়া গেছে সেটি হচ্ছে একটা বস্তার মধ্যে আবর্জনা ছিল, সুতরাং এটি বিচ্ছিন্ন ঘটনা। এর মধ্যে আমরা এখন পর্যন্ত একটু যোগসূত্র পাইনি, তবে আমরা আমাদের তদন্ত অব্যাহত রাখছি। অপরাধ বিশেষজ্ঞরা বলছেন জনমনে আতঙ্ক তৈরি করার উদ্দেশ্যে এমন ঘটনা হতে পারে। এই ঘটনাগুলো কিন্তু যখন গণমাধ্যমে প্রচার হয় বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন এই ঘটনাগুলো চলে আসে, মানুষ যখন দেখে, মানুষের মধ্যে একটা আতঙ্ক কাজ করে যে সে যখন চলাচলের প্রশ্নে যখন বাইরে বের হচ্ছে, সেই ধরনের কোনো ঘটনার মুখোমুখি তাকে হতে হয় কিনা। নাশকতার চেষ্টা রুখতে ইতিমধ্যেই রাজধানীর মেগা প্রজেক্ট ও গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নিরাপত্তা নজরদারি কয়েক গুণ বাড়ানো হয়েছে। রাজু মাহমুদ, নিউজ 24, ঢাকা। ট্রাইব্যুনালের ইতিহাসে এই প্রথম মামলার নথিপত্র আর সাক্ষীর জবানবন্দির গণ্ডি পেরিয়ে অপরাধের ভয়াবহতা স্বচক্ষে দেখতে র্যাবের গোপন বন্দিশালা পরিদর্শন করেছেন বিচারপতিরা। চিফ প্রসিকিউটর বলেন, গুম ও মানবতা বিরোধী অপরাধের বিচারে আরও স্বচ্ছতার জন্যই এই উদ্যোগ। টিএফআই সেলে আটক অন্তত 250 জনের সন্ধান মেলেনি এখনো। ঘুটঘুটে অন্ধকার, চারদিকে কনক্রিটের দেয়াল আর বিভৎস গরম, বাইরে থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন ছোট ছোট কতগুলো কক্ষ, যেন জীবন্ত মানুষের জন্য তৈরি এক অন্ধকার জগৎ। এটি রাজধানীর উত্তরায় র্যাব 1-এর অধীনস্থ একটি আয়নাঘরের দৃশ্য, যেখানে গুম করে রাখা হয়েছিল বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ ও বর্তমান সংসদ সদস্য ব্যারিস্টার আরমান সহ অনেক আওয়ামী শাসনামলের বিরোধী রাজনৈতিক নেতাকে। শনিবার র্যাবের গোপন বন্দিশালা পরিদর্শনে আসেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর 3 বিচারপতি, প্রসিকিউশন টিম, আসামি পক্ষের আইনজীবী, গুমের শিকার ভুক্তভোগীদের পরিবার। চিফ প্রসিকিউটর জানান, আন্তর্জাতিক মান বজায় রেখে গুম ও মানবতা বিরোধী অপরাধের বিচার আরও স্বচ্ছতার সাথে করার জন্যই আয়নাঘর পরিদর্শন করেছেন তারা। এই আয়নাঘরের এই যে ছোট ছোট সরু রুমগুলোর মধ্যে দিনের পর দিন, মাসের পর মাস, এমনকি বছরের পর বছর তাদেরকে হাত বেঁধে, চোখ বেঁধে রাখা হতো এবং সেইভাবেই তাদের উপরে বিভিন্ন রকমের অত্যাচার নির্যাতন করা হতো। কাউকে কাউকে দীর্ঘদিন পরে ছেড়ে দেওয়া হতো, বিভিন্ন মিথ্যা মামলায় তাদেরকে দেওয়া হতো এবং অনেকেই মেরে ফেলা হতো। আরও জানান, হত্যা করা হয়েছে অনেককেই। গুমের শিকার অন্তত 250 জনেরও বেশি মানুষের সন্ধান পাওয়া যায়নি। এই গোপন বন্দিশালার মাধ্যমে আওয়ামী লীগ ফ্যাসিবাদ কায়েম করেছে, সংশ্লিষ্ট কাউকেই ছাড় দেওয়া হবে না। এভিডেন্স গোপন করার জন্য যারা এই পরবর্তীতে ওয়াল আপ করেছে, কনস্ট্রাকশন করেছে, তারাও কিন্তু বিচার থেকে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। সেইগুলো আমরা ইনভেস্টিগেশন করে দেখছি। আয়নাঘরকে অসত্য বলে দাবি করেন আসামি পক্ষের আইনজীবীরা। অ্যাবসলিউটলি ওনারা যেটা পেপারে লিখেছেন, এখানে আমরা যেটা দেখেছি একটা মিল নেই। এই কারণে আমরা আরো একটু বেশি ধন্যবাদ জানাতে চাই যে আমাদেরকে এখানে নিয়ে এসেছে। টিএফআই বলতে নির্দিষ্ট কোনো জায়গা নাই, ইট ক্যান বি এনিওয়্যার থ্রাউট দি এন্টায়ার কান্ট্রি। এটাও আমার কথা। আয়নাঘর বলতে আমরা আজকে কিছু দেখতে আসি নাই। আগামী শনিবার ক্যান্টনমেন্টে ডিজিএফআই এর কার্যালয়ের ভেতরে জেআইসি সেল পরিদর্শন করবেন ট্রাইব্যুনালের বিচারক ও প্রসিকিউশন টিম। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। সারা দেশে গণপরিবহনে জিপিএস যন্ত্র সংযুক্ত করা বাধ্যতামূলক চালু রাখতে হবে সব সময় নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ। সড়কে শৃঙ্খলা ফেরাতে এমন পদক্ষেপ সংশ্লিষ্টরা বলছেন, জিপিএস এর মাধ্যমে পুরো গণপরিবহন ব্যবস্থার ডিজিটালাইজেশন সম্ভব। দেশের গণপরিবহনে বিশৃঙ্খলা চলে আসছে দশকের পর দশক ধরে। বেপরোয়া গতি, গায়ে গা লাগিয়ে পাল্লা দেওয়া, ফিটনেসের বালাই না থাকা যানবাহন সবই চিরাচরিত দৃশ্য।
বদলে যাওয়া দেশে চলছে ট্রাফিক ব্যবস্থায় শৃঙ্খলা আনার কর্মযজ্ঞ। মোড়ে মোড়ে বসছে এআই ক্যামেরা, যার সুফলও মিলছে। এবার সব গণপরিবহনে বাধ্যতামূলক করা হলো গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস, যা গাড়িতে সচল রাখতে হবে সব সময়। নির্দেশনা বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটি এর। এইটা লাগাইলে আমাদের জন্য সুবিধা আছে, মহাজনদের জন্য সুবিধা আছে। যে ট্রান্সপোর্টগুলো ব্যবহার করি, এটাতে যদি জিপিআরএস লাগানো হয় আমরা এক্সাক্ট লোকেশনটা জানতে পারবো। আমাদের ফ্যামিলি কোনো মেম্বার যদি এখানে যাত্রা করে, তো আমরা গাড়িটার সম্পর্ক অবস্থা সম্পর্কে জানতে পারবো যে গাড়িটা এখন কোথায় আছে। এই যন্ত্রের মাধ্যমে ট্রাফিক কন্ট্রোল রুম এবং পরিবহন মালিকরা সহজেই বাসের অবস্থান, গতিসীমা এবং গতিপথ রিয়েল টাইমে পর্যবেক্ষণ করতে পারবেন। বাস মালিকরা বলছেন তারাও এই উদ্যোগে সামিল হচ্ছেন। খুব সহজেই আমাদের প্রত্যেকটা গাড়িতে এটা লাগানো হয়ে যাবে। আমরা আশা করি এটার মাধ্যমে প্রত্যেকটা মালিকই উপকৃত হবে। জিপিএস ট্র্যাকার বাসের সঠিক অবস্থান জানিয়ে যাত্রীদের ভোগান্তি ও অপেক্ষার সময় কমায় এবং রিয়েল টাইম ট্র্যাকিং ও জরুরি সংকেতের মাধ্যমে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করে। নিরাপদ সড়ক গড়ার এই যাত্রায় প্রযুক্তির সঠিক ব্যবহার ও কঠোর নজরদারি দেশের গণপরিবহন ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনবে, এমনটাই প্রত্যাশা সবার। আব্দুল্লাহ মামুন, নিউজ 24, ঢাকা। আর এই ছিল প্রবাসের সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।